হ্যালো। শুভ সময়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর যে প্রান্তে যে যেখানেই আছেন, অগ্নিশিখা ৭১ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের বিজয়ের ১ম দিন। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বরে আজকের এই দিন থেকে শুরু হয় আমাদের বিজয়ের মাস। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসুন আজকের এই অনুষ্ঠানে আমরা আজকে কে আছি একটু দেখি। ১ম এ আছেন আমাদের এক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ভাই এবং তার সাথে আমাদের সাথে একজন জয়েন করবেন। তিনি হচ্ছেন আফসানা কিশোরা লোচন। তিনি আসছেন। আর ১ম এই আমরা গান শুনবো সূচনা বৈশাখীর। তার আগে আমি বলতে চাই, আমি কে? আমি অগ্নিশিখা ১৯৭১। ৭১-এর স্বাধীনতার যে অতন্দ্র প্রহরী যারা ছিলেন মুক্তিযোদ্ধা এবং যারা কাজ করেছেন মুক্তিযুদ্ধে, তাদের উত্তরসূরি। এখন কথা হচ্ছে শুধু কি মুক্তিযোদ্ধা পরিবার হতেই হবে? না, হতে হবে না। যারা মনে প্রাণে ১৯৭১-কে ধারণ করবে তারা সবাই স্বাধীনতার অতন্দ্র প্রহরী। আর সেই উপলক্ষে আজকে আপনাদের সবার কাছে আমাদের নিবেদন অগ্নিশিখা ১৯৭১। এবং আজকে আমাদের এখন গান করবে সূচনা বৈশাখী। সূচনা, আসো তাহলে আমরা একটু শুনি তোমার গান। সবাইকে আদাব। তো প্রথম যে গানটা গাইছি, জন্ম আমার ধন্য হলো মাগো, মূল শিল্পী সাবনি ইয়াসমিন, কথা লিখেছেন নাইম গহর এবং সুর করেছেন আজাদ রহমান। জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো আমায়, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত তুমি তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি, তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি, বুকে বুকে তোমার ঘুমিয়ে গেলে, বুকে তোমার ঘুমিয়ে গেলে জাগিয়ে দিও না গো আমায়, জাগিয়ে দিও না গো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। একজন অডিয়েন্স থেকে বলেছে কান্না চলে এলো। কতখানি ইমোশনাল আমরা সবাই। আসলেই আজকের এই দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর গানটা তো মিষ্টি করে সূচনা গেয়েছে। অনেক ধন্যবাদ সূচনা। তো এখন আমরা ফিরে আসি আমাদের কথায়। তো এই মুহূর্তে আমার সাথে আছেন আকবর হোসেন ভাই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। উনার সম্পর্কে আসলে বেশি কিছু বলার নাই। মুক্তিযোদ্ধা শব্দটা অনেক বেশি কিছু বলে দেয়। আমি এখন সরাসরি ভাইয়ার কাছে চলে যাব। আকবর ভাই। আক্তার ভাই। সরি, আক্তার ভাই। আক্তার হোসেন ভাই। তো অ্যাকচুয়ালি আপনাকে আমি বাবলু ভাই নামেই বেশি বলি, তো এইজন্য সমস্যাটা হয়ে যায়। আমার প্রিয় বাবলু ভাই এখন কথা বলবেন। বাবলু ভাই, আপনি যখন প্রথম মুক্তিযুদ্ধে যান, আপনার অনুপ্রেরণা কি ছিল? কেন গিয়েছিলেন আপনি মুক্তিযুদ্ধে? ধন্যবাদ নাহার। প্রথমত আমি যেখান থেকে কথা বলছি আমাদের এখানে দুপুর, কাজেই দিনের ব্যস্ততা, অনেক রকম শব্দ হবে, সেই জন্য ক্ষমা প্রার্থী। আমার অনুপ্রেরণা সূচনার গান, সূচনা গানের যে শব্দ, যে মা কথাটা, সেটা আমার যুদ্ধে যাবার অনুপ্রেরণা। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমাদের অঞ্চলে আমরা যখন ঢাকা থেকে
প্রথমত মানে যদি বলা শুরু করি তাহলে অনেক কথা বলতে হবে, তো আপনার প্রশ্নের উত্তর যদি দেই, যুদ্ধের এক সময় আমরা গ্রামে চলে যাই ঢাকা থেকে। তো তখন আমাদের ওখানে পাকিস্তান আমলে এটাকে বললো মোল্লাহাট থানা, খুলনার। ওখানে যে মুক্তিযুদ্ধের কমান্ডার আসেন, উনি পাকিস্তান আর্মিতে কাজ করতেন, সোলজার ছিলেন, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে যান। সেখান থেকে একটা দল নিয়ে শেখ হাবিব আমাদের অঞ্চলে আসেন। তো ওনার সাথে যখন উনি আমাদের বাসায় যখন আসেন প্রথমে ওনার দলবল নিয়ে, সেদিন প্রথম মুক্তিযুদ্ধের দল, অস্ত্র এগুলোকে দেখি। এবং 14-15 জন একজন করে নৌকা থেকে নামছিল, আব্বার সাথে দেখা করতে এসেছিলেন। তো আব্বার সাথে দেখা করার পরে জানতে পারলাম যে এই অঞ্চলে ওনারা থাকবেন। এবং এই হাবিবের ক্যাম্পেই আমার মা আমাকে হাবিবের হাতে তুলে দেন, তার নৌকাতে তুলে দেন। এবং আমি ওই বললাম যে ক্লাস 10-এ পড়ি, তখন 14 বছর মতো বয়স। হাবিবের ক্যাম্পে চলে যাই। ওখানে খুলনার মোল্লাহাটে, ওটা অঞ্চলটার নাম আমি ভুলে গেছি, যেহেতু আমি গ্রামে থাকতাম না, ঢাকা শহরেই জন্ম আমার, পাতলাখান, সেখান থেকে বড় হওয়া, গ্রাম সম্পর্কে খুব অল্প ধারণা। তো যাই হোক, হাবিবের ক্যাম্পের থেকে আমরা এক সময় আমাদেরকে ইন্ডিয়াতে পাঠায় দেওয়া হয়, কারণ তখন অস্ত্র এবং গোলা বারুদের কমতিটা দেখা দেয়। তো যে কথাটা বলছিলাম যে আমার অনুপ্রেরণা, আমার মা নিজে হাতে ওই হাবিবের নৌকাতে আমাকে এবং আমার আব্বাকে তুলে দেন। এবং উনি যখন তুলে দেন তখন ওনার হাতে হাত রেখে আমার হাতটা রেখে বললেন, উপরে আল্লাহ, নিচে তুমি, তোমার উপর ভরসা করে আমার ছেলেকে দিলাম। তো এই যে সূচনা, আমি মাঝখানে আমার ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছিল এই জন্যই যে আমি এই গান শুনতে পারি না, যে গানের মধ্যে মায়ের কথা থাকে, আকুতি থাকে। পুরো বাংলাদেশটাই মা, আমাদের জাতীয় সঙ্গীতের যে কারণে শুনলে আমাদের সবার চোখে পানি চলে আসে। এই মায়ের যে কষ্টটা, সেটা আমরা নিতে পারি না। তো আমার যুদ্ধে যাবার অনুপ্রেরণা আমার মা। এবং যখন যুদ্ধের যে সময়টা আমরা দেশে ছিলাম না, আমি ভারতের পশ্চিম বাংলার বাগুন্ডিয়া ক্যাম্পে, এটা বসিরহাটে, ওই ক্যাম্পে থাকতাম। ক্যাপ্টেন সুলতান ছিলেন আমাদের ক্যাম্প ইনচার্জ। তো আমরা বিভিন্ন অপারেশন করার জন্য দেশে ঢুকতাম বর্ডার দিয়ে কখনো ইসামতি নামে একটা নদী ছিল, সেই নদী পার হয়ে আমরা বাংলাদেশে ঢুকতাম। আমি ছিলাম ওই দলের সদস্য যেটাকে বলতো হিট অ্যান্ড রান। আমরা আমাদের বাগুন্ডে ক্যাম্পের থেকে 9 সেক্টরের মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের ভিতরে পাঠানো হতো। তো তাদেরকে আমরা ভিতরে রেস্কিউ করে কয়েক মাইল ভিতরে দিয়ে আসতাম, বর্ডারকে অশান্ত রাখতাম। আমরা মানে মুক্তিযোদ্ধারা যে যুদ্ধের মধ্যে আছে সেই কথাটা বোঝানোর জন্য যেগুলো কাজ করতে হতো সেগুলো, সেই সব অপারেশন গুলি করতাম আমরা। তো এই যে বাগুন্ডিয়া ক্যাম্পে, এই বাগুন্ডিয়া ক্যাম্পে আমার অনেক স্মৃতি। আজকে 30 বছর যাবত, 40 বছর যাবত লেখালেখির মধ্যে আমি বহুবার এই কথাগুলো বলেছি। তো যুদ্ধ যখন শেষ হয়, আমি এই ক্যাম্পে 16ই ডিসেম্বর পর্যন্ত ছিলাম। 17ই ডিসেম্বর বোধহয় আমাদের ক্যাম্পটাকে বন্ধ করে দেওয়া হয়, তারপর আমরা চলে আসি। আমি যেটা আসার পরে যেটা জানতে পারলাম সেটা হলো, আমার মা এই যে আমাকে এবং আমার বাবাকে, আমি একমাত্র ছেলে, আমাকে দিয়ে এবং আমার মা আমার দুটো ছোট বোনকে নিয়ে গ্রামে থাকতেন। যেদিন 16ই ডিসেম্বর হলো তখন উনি আমাদের একটা ট্রানজিস্টর ছিল ফিলিপসের, ওটা উনি উঠানে দিতেন, স্বাধীন বাংলা শুনতেন সবাই। তো ওর মধ্যে আমাদের সরো কাকা নামে আমাদের এক কাকা ছিলেন। এই সরো কাকা দুপুরবেলা এসে বলে যে, ছোট বউ কোথায় তুমি, দেশ তো স্বাধীন হয়ে গেছে, ওরা সারেন্ডার করছে। তো তখন আম্মা এসে কাকার কাছ থেকে, সরো কাকার কাছে খবরটা শুনে নিশ্চিত হয়ে ভিতরে দৌড় দিয়ে চলে যান এবং ওখানে যে বালিশে মুখ ঢেকে কান্না শুরু করেন। তো সবাই এসে জিজ্ঞেস করতেছে, এখন কাঁদতেছে কেন, এখন তো যুদ্ধ শেষ, তো এখন তো কান্নার কিছু নাই, এখন তো ওদের আসার অপেক্ষা। তো তখন আমার আম্মা একটা কথা বলছিলেন যে এখন তো যুদ্ধ শেষ,
এখন তো সবাই ফেরত আসবে, যদি আমার বাবলু ফেরত না আসে, ওর বাবা যদি ফেরত না আসে, তো এই যে সূচনা যে গানটা গেল, যে মাগো, এই মা কথাটার সাথে যুদ্ধের 9 মাস আমি জড়িত। আমি একটা জিনিস বলি ইদানিং, প্রায় বলি, কদিন আগেও একজনকে বললাম, সেটা হলো যে আমাদের ম্যাথমেটিক্যালি বা জিওমেট্রিক্যালি যেভাবে ধরেন না কেন সবকিছুর একটা কেন্দ্রবিন্দু থাকে। এই যে ঘরটা, এই ঘরটার একটা কেন্দ্রবিন্দু, এই শহরটার একটা কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল পয়েন্ট থাকে। পৃথিবীর একটা সেন্ট্রাল পয়েন্ট আছে, সব জায়গার একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে। আমরা বাঙালি হিসাবে প্রথম ভাষা থেকে শুরু করে, প্রথম সংস্কৃতির প্রথম অবদান থেকে শুরু করে, প্রথম কৃষ্টি থেকে শুরু করে, আমরা যখন আস্তে আস্তে বাঙালি হচ্ছিলাম, আমরা আস্তে আস্তে ধাবিত হচ্ছিলাম 1971 সালের দিকে। হয়তো জানতাম না, অনেকে পৌঁছতে পারে নাই। শুরুটা ছিল 1971, কারণ বাঙালি জাতির, আমাদের বাংলাদেশের সেন্ট্রাল পয়েন্টটা হলো 1971। আমরা অতীত থেকে 1971 এসে পৌঁছেছি। 1971 থেকে আমাদের যাত্রাটা শুরু, আমাদের ভবিষ্যৎ। তো আমাদের অতীত এসে 71-এ মিশেছে, আমাদের ভবিষ্যৎ 71 থেকে শুরু হয়েছে। আমি যদি আমার শরীরের মধ্যে খুঁজি, আমার মধ্যস্থান, আমি আমার হাতটা চলে যায় আমার নাভিতে। আমি আমার মায়ের পেটে জন্ম নেওয়ার পরে এই নাভি দিয়েই আমার মায়ের সাথে আমার সম্পর্ক ছিল। আমি মায়ের পেটে যেভাবে আকার আকৃতি নিয়ে বড় হচ্ছিলাম, এখন যেভাবে আছি সেটা তার কিছুই নাই, কিন্তু আমার এই নাভিটাই আমার মায়ের চিহ্ন। আমি এখানে হাত দিলে আমার মাকে খুঁজে পাই, এটা বন্ধন ছিল। এখান থেকে উনি আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। 71 বাঙালিদের সেই নাভি। আমরা 71 থেকে প্রাণ পেয়েছি, 71 ধরে বাঁচতে চাই। আজকে বিজয়ের মাস শুরু হলো, সময়টাও ভিন্ন, তবুও এই বিজয় দিবসে প্রথম দিনে, বিজয় মাসের প্রথম দিনে তাদেরকে স্মরণ করি যাদের ত্যাগ, যাদের আত্মদান ছাড়া আমরা আজকে এই 2024 পর্যন্ত আসতে পারতাম না। আমরা একটা বাংলাদেশ পেতাম না, একটা নিজস্ব ভূখণ্ড পেতাম না, আমাদের একটা আত্মগৌরব থাকতো না। আপনারা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে বিজয় মাসের শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ আক্তার ভাই। অ্যাকচুয়ালি মানে যতবার এই গল্পটা শুনি ততবার কাঁদি, খুব কষ্ট হয়, বলার মতো না। আমাদের এই যে কষ্টের জায়গাটা, আমরা যেই জায়গাটার মধ্যে থেকে 71-কে ধারণ করি, 71-এর ইতিহাস আমরা সবাই জানি। ইতিহাস জানা আর ইতিহাসকে অনুভব করা, নাভির ভেতর থেকে 71-কে অনুভব করাটার নামই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এই বিষয়টা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে এই জায়গাটার মধ্যেই মনে হয় আমাদের কোথাও পরিচর্যা করার বিষয় আছে, ইতিহাসকে ধারণ করার বিষয় আছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে ভাইয়াকে আমার পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমি জানি শুনলে ভাইয়া একটু কষ্ট পেতে পারেন, কিন্তু তারপরে আমি আজকে আপনাকে কষ্ট দিয়ে হলেও বলবো, কারণ আমার জাতির জন্য আজকে এই প্রশ্নটা খুবই জরুরি। সেটা হচ্ছে, আমাদের জীবনে কি সত্যি 1971-এর মুক্তিযুদ্ধের কোনো প্রয়োজন ছিল? আজকে 2024 সালে এসে আমার মনে এই প্রশ্নটা আসছে, যদি ছিল 1971-এর প্রয়োজন, মুক্তিযুদ্ধের প্রয়োজন, কেন ছিল? আপনি যদি একটু বলতেন। প্রশ্নটা যদি আমি সঠিক করে বুঝে থাকি, আপনার শব্দ খুব ভালো শোনা যাচ্ছে না। আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল কিনা, যদি প্রশ্ন এটা হয়ে থাকে, কখন মুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল, এটা যদি 1969 জিজ্ঞেস করেন, অথবা 1949 জিজ্ঞেস করেন, 39 জিজ্ঞেস করতেন, হ্যাঁ, তাহলে উত্তরটা একরকম হতো। 70-এর প্রয়োজন ছিল কিনা, 71-এর প্রয়োজন ছিল কিনা,
মুক্তিযুদ্ধের সময় আমাদের যুদ্ধটা প্রয়োজন ছিল কিনা, আমি বলবো হ্যাঁ, প্রয়োজন ছিল। কারণ জাতিগতভাবে আমরা যে একটু আলাদা, আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য, আমাদের একটা স্বীকৃতি দরকার, এই জিনিসটা আমরা অনুভব করতাম। কিন্তু এটা স্পষ্ট করে আমাদেরকে যিনি বুঝিয়েছেন তিনি বঙ্গবন্ধু। একটা কথা খেয়াল রাখবেন যে অতীতের অনেক রকম বিপ্লব, বিদ্রোহ, জমিদার প্রথার বিরুদ্ধে বা অন্যান্য আইন শাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল, কিন্তু 71 সালে যেটা হয়েছিল সেটা হলো মুক্তিযুদ্ধ। একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। সংগ্রামের আগে হয়তো মুক্তিযুদ্ধটা দরকার ছিল না, মাঝখানে হয়তো দরকার ছিল না, কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসছি আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধটা শুরু করতে হয়, এবং যেটার ইঙ্গিত খুব স্পষ্ট করে দেওয়া আছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে। 7ই মার্চের ভাষণের উপরে অনেক লেখা, আমার নিজেরও কিছু লেখা আছে, বিভিন্ন জায়গাতে পড়বেন। আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ভাষণ। ওখানে একটা বর্ডার লাইন করা আছে, জানি না অনেকে খেয়াল করেন কিনা, যুদ্ধটা কখন শুরু করতে হবে। এইখানে এই ভাষণে বলা আছে, বঙ্গবন্ধু বলছেন সংগ্রামের কথা। উনি সংগ্রামে বিশ্বাস করতেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আগানোর কথা বিশ্বাস করতেন। জোর করে মাইক ধরে আমি শাসনভার নিলাম বা আমি আজকে থেকে দেশের প্রেসিডেন্ট, এই ধরনের কথা উনি বলতেন না। উনি বারবার বলেছেন আমি প্রধানমন্ত্রী চাই না, আমি এই দেশের মানুষের আত্মাধিকার চাই। কিন্তু বর্ডার লাইনটা কোথায়? বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে একে একে করে বলে আসছিল আমাদের কবে কি করা হয়েছিল, 52 থেকে তার আগে সময়, মানে তারিখ বলে বলে কবিতার মতন করে বলে গেছেন। কিন্তু তারপর বললেন আর যদি একটা গুলি চলে। এই আর যদি একটা গুলি চলে, আমি যেভাবে এইটাকে পড়ি, রিড করি, সেটা হলো দিস ইজ দ্য বর্ডার লাইন। অতীতে অনেকবার আমাদের হত্যা করেছো, অতীতে অনেকবার আমাদেরকে দাবায় রাখার চেষ্টা করেছো, অতীতে এই অন্যায়গুলি করা হয়েছে। আমরা স্বাধিকার চাচ্ছিলাম, আমরা আত্ম অধিকার চাচ্ছিলাম, আমরা সম অধিকার চাচ্ছিলাম, আমরা স্বায়ত্ত শাসন চাচ্ছিলাম। কিন্তু ওই বর্ডারের লাইনে এসে যখন বললেন আর যদি একটা গুলি চলে, তাহলে আমরা বর্ডার ক্রস করব। তোমাদের কাছে আমার হুকুম রইল, তোমাদের যার যা আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো। তো এই কথাটা যদি পাকিস্তান আর্মিরা, তখনকার শাসকরা বুঝতো যে আমাদের তো বর্ডার লাইন করে দেওয়া আছে, আমরা আর গুলি করব না। কিন্তু 25শে মার্চে যারা জানেন যে কিভাবে নির্বিচারে গুলি করা হলো, একটা তো না, লক্ষ লক্ষ গুলি করা হলো, এবং পরিণতিতে 9 মাস গুলি চললো। কাজেই আমাদের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপায় না পড়ে কোনো উপায় ছিল না। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের নিজের মুখ থেকে আমরা যখন স্বাধীনতার কথা বলি নাই, কেউ হয়তো তার লেখাতে, কেউ হয়তো ইঙ্গিতে, একটা স্বাধীন হলে, রাষ্ট্র হলে বাংলাদেশ এইভাবে চলবে, বাঙালিরা এইভাবে চলবে, এরকম কথা হয়তো ইঙ্গিত আছে। স্পষ্ট করে দাবি করে যদি কেউ বলে থাকেন, ওটা বঙ্গবন্ধু। উনি আমাদের মধ্যে ঢুকায় দিলেন এই জিনিসটা যে দেখো, তুমি কে? তুমি শিক্ষক? না, তুমি বাঙালি। তুমি রিক্সা চালক? না, তুমি বাঙালি। বঙ্গবন্ধু আমাদের বললেন তুমি ডাক্তার? না, তুমি ডাক্তার না, তুমি বাঙালি। তোমাদের সবার আলাদা আলাদা পরিচয়ের মধ্যে থেকে একটা পরিচয় স্পষ্ট, সেটা হলো তুমি বাঙালি, তোমার অধিকারটা দরকার। এই যে এক সূত্রে বাঁধা, এটা না হলে একটা যুদ্ধ করা যায় না, যুদ্ধে জয়ী হওয়া যায় না। উনি ইতিহাসের প্রথম, এখন অনেক রকম কথা হয় বঙ্গবন্ধু নিয়ে, যারা যাদের মতামত দিবেন। আমি যেভাবে দেখি সেটা হলো বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ শুরু করে 9 মাসে কেন সেটা স্বাধীন হলো, যেখানে আমরা একটা শৃঙ্খলিত বা একটা কি বলে ডিসিপ্লিন বা ট্রেন আর্মির সাথে যুদ্ধ করলাম। আমাদের তো কিছু ছিল না, আমাদের বুট ছিল না, আমাদের হেলমেট ছিল না, আমাদের ছেঁড়া গেঞ্জি পরে আমরা যুদ্ধ করলাম। জিতলাম কেন? এবং যাদের সাথে জিতলাম তাদের সাথে বিশ্বের বড় বড় শক্তিগুলো, আমেরিকা, চীন, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো, তাদের সাথে আমরা যুদ্ধ করলাম। এবং মাত্র 9 মাসে, এখনকার মানে আপনি অন্যান্য দেশের স্বাধীনতার কথা চিন্তা করেন, দেখবেন যে ওরা যদি পরাজিত হয়ে থাকে, আমরা কেন জিতলাম? এই অ্যানালিসিসটা যখন কেউ করতে যাবে, তখন দেখতে হবে যে
কোনো একটা শক্তি নিয়ে যদি যুদ্ধ করা যায় এবং সেই শক্তিটা যদি ইউনাইটেড হয়, ছত্রভঙ্গ না হয়ে যায়, আলাদা আলাদা শক্তি নিয়ে যুদ্ধ না করে একটা শক্তি নিয়ে যুদ্ধ করা যায়, তাহলে সেখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বঙ্গবন্ধু সেটাই করেছিলেন, এক সুতে সবাইকে বেঁধে দিয়েছিলেন যে তোমার একটাই পরিচয়, তুমি বাঙালি। এবং এই যে গান, এই যে কবিতা, এই যে নাটক, এই যে উপন্যাস, সবকিছুতে আপনি দেখবেন যে আমরা যে বাঙালি সেই পরিচয় যুদ্ধ করার জন্যই আমরা ইতিহাস সৃষ্টি করলাম। যে পৃথিবীতে যুদ্ধের পরে অস্ত্র সমর্পণ, সারেন্ডারটা সাধারণত হয় ক্যান্টনমেন্টে, সিটি হলে, টাউন হলে অথবা কোনো সরকারি অফিসে। আমাদের একটু ভিন্ন ভূমিকা থাকে, আমাদের আছে, আমাদের একটা গৌরব আছে। সেটা হলো যে এত বড় শক্তির সাথে আমরা যুদ্ধ করলাম খালি পায়ে, কোনো হেলমেট ছাড়া, 303 রাইফেল দিয়ে। আমাদের সামনে পাবলিকলি সারেন্ডার করতে হয়েছিল ওদের। আমরা যদি তখন যুদ্ধ শুরু না করতাম, তাহলে আমরা আর কবে শুরু করতে পারতাম? জেগে থাকতাম কিনা, বেঁচে থাকতাম কিনা, এই শক্তিটা আমাদের থাকতো কিনা, ওই ঐক্যটা, অটুট ঐক্যটা আমাদের থাকতো কিনা, আলাদা আলাদা করে জঙ্গলের যে যুদ্ধ না করে সার্বিকভাবে যে একটা জনযুদ্ধ করলাম, সেটা 1971 সালের ওই ইউনাইটেড অবস্থাতে যদি শুরু না হতো, তাহলে হয়তো সম্ভব হতো না। কাজেই আমি আপনার প্রশ্ন উত্তরে যদি বলি, 71 সালে যুদ্ধটা দরকার ছিল কিনা, ভীষণভাবে দরকার ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার সত্যিকার অর্থে আপনি একদম খুব সুন্দর করে বলেছেন যে কেন, কখন শুরু হয়েছে। ৭ই মার্চের ভাষণেই সত্যিকার অর্থে বলেই দিয়েছে যে কেন শুরু হবে আর যদি একটা গুলি চলে। ওই একটা গুলি চলের যে ৭ই মার্চের অবদান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করলো। আজকে ২০২৪-এ আমরা যখন দেখি মুক্তিযোদ্ধাদের উপরে এত রকমের অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে এবং ইতিহাসকে মুছে ফেলার জন্য রিসেট বাটনের কথা বলা হচ্ছে। আজকে এই মুহূর্তে আপনার মনে কি হয় যে কোন সূত্রে আমরা সবাই একসাথে হতে পারি? সেটা কি ১৯৭১ এর সূত্রে নাকি অন্য কিছু থাকতে পারে? আমাদের আসলে তুমি কে আমি কে বাঙালি, এই যে একটা ঐক্য ছিল, আজকে ২০২৪ এ এসে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি চাই আমরা? আমাদের কি ১৯৭১ টাই হবে নাভি? নাকি আমরা কোথা থেকে শুরু করব? হ্যাঁ, আমি তো স্পষ্ট করে বললাম যে ৭১ ছাড়া আমাদের পরিচয় নাই, আমাদের অস্তিত্ব নাই। ৭১ থেকে আমাদের ভবিষ্যৎটা শুরু হয়েছে। যদি আমি আমার কথাতে অটুট থাকি, বিশ্বাসে থাকি যে হ্যাঁ, আমাদের সবকিছুতে ৭১ থাকতেই হবে এবং এই জন্যই থাকতে হবে। ওই একটা পরিচয় যে আমরা পেলাম এবং গ্রহণ করলাম, সেই পরিচয় নিয়ে আমাদের সামনে যেতে হবে। দেখেন, এখনকার বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা বলার আছে, অনেক কথা বলা যায়, কিন্তু এটাই প্রথম না। বঙ্গবন্ধুকে অপমান করা, তাকে আক্রমণ করা, বঙ্গবন্ধুর অনুসারীদেরকে আক্রমণ করা, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে আক্রমণ করা, মুক্তিযোদ্ধাদেরকে আক্রমণ করা, এটা 1971 সালে, 75 সালে এবং 2024। এটা অনেকে বলে যে এইভাবে সমস্ত সংসদ সদস্য পালিয়ে যাওয়ার নজির নাই। নজির আছে, 1971 সালেই সেই নজির। এইভাবে শিল্পীদের পালিয়ে যাওয়ার কোনো নজির নাই, আছে 1971 সালে সেই নজির। বাঙালিদেরকে মারার জন্য যে কথাটা, প্রশ্নটা করা হতো, যে জাস্টিফিকেশনটা করা হতো, পাকিস্তান আর্মিরা যেটা করতেন, সেটা কি বলে? প্রশ্নটা ছিল এরকম, তুম বাঙালি হ্যাঁ, দ্যাটস ইট। পানিশমেন্টের জন্য, তার জীবন নেওয়ার জন্য এই প্রশ্নের উত্তরটাই যথেষ্ট ছিল। তো যখন শুধু বাঙালি হবার কারণে আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল, আমরা যদি সেই বাঙালির সেই ধ্যান ধারণাটার থেকে চলে আসি, রাজনৈতিক দল অবশ্যই আলাদা হবে, রাজনৈতিক মতাদর্শ আলাদা হবে, কিন্তু মূল কথা, যদি আমার পরিচয় থেকে আমি বাইরে চলে আসি, যদি আমি এই যে দেখেন জয় বাংলা স্লোগানটা, এটা কেন হারায় যাবে? এখন কেউ জয় বাংলা নেয় না,
এখন আওয়ামী লীগ ওটাকে ধরে রাখার জন্য এটা আওয়ামী লীগের স্লোগান হয়ে গেছে। আওয়ামী লীগ হয়তো এটা থেকে বেনিফিটেড হচ্ছে, ফায়দা নিচ্ছে, বা তারা তাদের মানে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অনড়। কিন্তু আমি কেন ছেড়ে দিলাম, আমরা কেন ছেড়ে দিলাম? এই জয় বাংলাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে কেন হলো? এটা তো আমাদের সবার ছিল। যুদ্ধে যখন একটা ব্রিজ উড়ানো হতো তখন সবাই, যখন ওটা সাকসেসফুলি হতো তখন সবাই জয় বাংলা বলে চিৎকার করতো। আমরা যখন পশ্চিম বাংলাতে ছিলাম, আমাদের ওই বাসের ভাড়া যখন রিফিউজি মানে বর্ডার ক্রস করে যখন আমরা রিফিউজি ক্যাম্পে গেলাম, ওইখান থেকে মুক্তিযুদ্ধের ক্যাম্পে গেলাম, সেখানে আমাদেরকে ভাড়া নিত না, এই ছেড়ে দে জয় বাংলার লোক। আমার পরিচয় ছিল আমি জয় বাংলার লোক, একটা স্লোগান, সেটা ছিল আমাদের পরিচয়। আমাকে আমার একটা দাঁতের চিকিৎসার জন্য আমাকে কলকাতাতে থাকতে হয়েছিল 7 দিন। আমার 4টা দাঁত তখন যুদ্ধের সময় ক্যাম্পের থেকে যে ট্রিটমেন্ট করতে হচ্ছিল। তো ওই 7 দিনের মাঝখানে একদিন আমি যে ক্যাম্পে থাকতাম সেই ক্যাম্পটা ডোনেট করা ছিল জমিদার রাধাকিশোর ঘোষ। উনি আমাদেরকে পুরো জায়গাটা দিয়ে দেন, ওনার 3টা পুকুর সহ পুরো জমিদারি ওই অঞ্চলটা, ওনার বাড়িটা, ওনার ভিতরের পুকুরটা রেখে আমাদেরকে সবাই দিয়ে দেন। এক সময় বোধহয় প্রায় 1000-2 মুক্তিবাহিনী ছিল ওখানে, যারা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে, বিশেষ করে দেহরাদুন থেকে ট্রেনিং নিয়ে আমাদের ওই ক্যাম্পে আসতো। আমরা ওদেরকে অপেক্ষা করাতাম। যখন অস্ত্রটা আসার পরে একজন শিখ একটা মেজর থাকতেন, আমি নাম ভুলে গেছি, অনেক চেষ্টা করছি তার নাম মনে রাখার জন্য। তো ওই তখন ডিস্ট্রিবিউট করতাম। আমি ওই অস্ত্রটা যেখানে থাকতো, অস্ত্রকার একটা মন্দিরের মধ্যে, আমি বেশিরভাগ সময় ওই অস্ত্রটা পাহারা দিতাম। আমি আর সিরাজ নামে একটা ছেলে ছিল, আমাদের ক্যাপ্টেন সুলতান ওইটাকে ইনচার্জ করে দিয়েছিলেন। আমরা বেশিরভাগ সময় টহল দিতাম ওই জায়গাটাতে। তারপরে যুদ্ধের সময় যুদ্ধে যেতাম, রেকি করার সময় রেকি করতাম, ওইসব অন্য জিনিস। তো এই যে আমাদের ক্যাম্পটা, যে জমিদার রাধাকিশোর ঘোষ, উনি আমাকে কলকাতাতে নিয়ে গেলেন, এক বাড়িতে নিয়ে গেলেন, কলকাতার স্থানীয় লোকের একজনের। উনি আমাকে দেখে আমার দিকে কতক্ষণ তাকিয়ে থাকলেন। আমি বয়স অল্প ছিলাম, আমার দিকে তাকানোর পরে উনি বলল যে আপনাদের এই ছেলে যুদ্ধে আসছে, জয় বাংলা না হয়ে পারে না, স্বাধীন না হয়ে পারে না, বদলে তারা বললো যে জয় বাংলা না হয়ে আপনাদের দেশ পারে না। এই জয় বাংলা স্লোগানটাকে আমরা ছেড়ে দিলাম কি কারণে? আজকের জয় বাংলার সাথে মিলিয়ে অনেক রকম বাজে কথা বলা হয়। দেখেন, আমাদের স্লোগানগুলো আমাদের ঠিকানা। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, হ্যাঁ, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, আপনি এগুলো বইতে পাবেন, সব জায়গাতেই পাবেন। কিন্তু এই যে ছন্দে ছন্দে আমরা একটা রিদমে আমরা স্লোগানগুলি দিতাম, জয় বাংলাটা ছিল তার থেকে আলাদা। জয় বাংলাটা ছিল একটা বংশীবাদকের ডাকের মতন। আমরা জয় নিচের থেকে শুরু করতাম, সূচনা গান গায়ে ও ভালো করে বলতে পারবে, একদম নিচের থেকে শুরু করে জয় বাংলা। আমাদের ডাক যেন ঘরে ঘরে পৌঁছে যায়, ঘরের থেকে যেন মানুষ রাজপথে চলে আসে, আমরা এই জন্য জয় বাংলা ডাকটা দিতাম। সেই জয় বাংলাটা আমরা বলতে পারি না। আমাদেরকে সংগ্রাম করে সেই ইসের সময় কি নাম, যুদ্ধাপরাধীদের যখন বিচার হচ্ছিল, শাহবাগ আন্দোলনের সময়, তখন এই জয় বাংলাটা আবার প্রতিষ্ঠিত হয়। আমাদের পত্রিকাতে দেখবেন, আমাদের লেখালেখি দেখবেন যে কেন জয় বাংলা বলতে পারবো না, কেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতে পারবো না। বঙ্গবন্ধু যে শেখ মুজিবের বাইরে, উনি তার উত্তরণ। হ্যাঁ, যে আমি বলি যে আমাদের নেতৃস্থানীয় মানে একটা এত শক্তিশালী একটা নেতৃত্ব ছিল আমাদের যুদ্ধের পেছনে, যার জন্য আমরা সাকসেসফুল হতে পেরেছিলাম। এটা কারণটা হলো যে এই যে যদি একটা পিলার ধরেন, একটা মিনার ধরেন, মিনারটা খুব শক্ত, কারণ তার গম্বুজে বসে আছেন বঙ্গবন্ধু। আমরা বঙ্গবন্ধুর কথা বলতে পারতাম না। আমি বিচিটাতে অনেক আগে পাঠকের পাতাতে লিখেছিলাম, ওরা কারা। আমরা যখন মানে 80-র দশকে বলা হতো পাকিস্তান আর্মিদের নাম নেওয়া হতো না, পাকিস্তানের নাম নেওয়া হতো না, বলতো ওরা আমাদের হত্যা করেছে, ওরা আমাদের এই করেছে। তখন আমি একটা লেখা লিখেছিলাম যে ওরা কারা। আমাদেরকে যুদ্ধ করে সংগ্রাম করে প্রতিষ্ঠা করতে হয়েছিল বঙ্গবন্ধুর নাম। পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তান আমাদের আক্রমণকারী, পাকিস্তান আমাদের হত্যাকারী, মানে পাকিস্তানের সামরিক শাসক তারা। এই কথাগুলো আমরা এস্টাবলিশ করে ফেলছিলাম, আবার সেটাকে বিভাজন করা হলো।
এখন এই 24-এ এসে তো একদম শত্রুতা পরিণত করা হলো। একজন মুক্তিযোদ্ধার কবর, সেখানে আগুন দেওয়া হয়। বাদল ভাইয়ের কবরে আগুন দিল দেখলাম, কারণ সে মুক্তিযোদ্ধা ছিল দেখে। তো 71-এ যেমন আমাদের ফেরত আসতে হয়েছিল, 75-এর পরে যখন আমরা ফেরত আসলাম, আমার মনে হয় 24 থেকে আবার একটা যাত্রা শুরু করতে হবে। আমাদের আবার ফেরত আসতে হবে, আমাদের প্রতিষ্ঠা করতে হবে আমাদের অস্তিত্ব। অনেক ধন্যবাদ বাবলু ভাই। মানে আসলে আমাদের আর কোনো উপায় নেই, আমাদের আবার ফিরে যেতে হবে এবং জয় বাংলার বাহিরে আমরা আসলে যেতে পারবো না। অনেক ধন্যবাদ। এখন এই অবস্থায় আপনি যখন বলেছেন গণজাগরণ মঞ্চের কথা, আমার খুবই সৌভাগ্য যে আমাদের সাথে আছেন আফসানা কিশোরা লোচন। সে হচ্ছে গণজাগরণ মঞ্চের একজন আম একদম ভেতরের কর্মী। লোচন, আমি আপনাকে এখন প্রশ্ন করতে চাই। আমি এখন লোচনের কাছে ফিরে যেতে চাই। আমরা আবার আসবো আক্তার ভাই আপনার কাছে, আবার আসবো সূচনার কাছে। এখন আমরা একটু লোচনের কাছে যাচ্ছি। লোচন, কেমন আছেন? বেঁচে আছি আপা, বেঁচে থাকতে হয়। দেশের এই অবস্থায় তো আর ভালো থাকা যায় না, তাই না? হ্যাঁ, সেটা তো সত্যি কথা। আমাদের কারো ঘুম নেই। তো এই আক্তার ভাইয়ের প্রসঙ্গ থেকেই আমি আপনাকে বলতে চাই, আপনি ছিলেন গণজাগরণ মঞ্চের একজন অন্যতম কর্মী। আ এটা আমার সৌভাগ্য যে আপনার সাথে আমার পরিচয় এবং কথা। আমার হিসেবে আপনি নতুন যোদ্ধা। ৭১ এর উত্তরসূরি হিসেবে পরবর্তী যোদ্ধা আপনি। তাদের মধ্যে একজন, যারা ছিল তাদের মধ্যে একজন আপনি। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, ২০১৩ এর গণজাগরণ মঞ্চে আপনি একজন যোদ্ধা। সেদিন আপনার গণজাগরণ মঞ্চে যুক্ত হওয়ার অনুপ্রেরণা কি ছিল? মানে আপনি কেন গিয়েছিলেন? এত মানুষ ছিল, তারা তো অনেকেই তো যায়নি। আপনি কেন গিয়েছিলেন? যেটা হয়েছে ইতি আপা, যদি খেয়াল করে দেখবেন, আমাদের এই কাজটা তো আর ২০১৩ হঠাৎ করে হয়নি। আমরা যখন ২০০৬ যখন ব্লগিং শুরু হলো, বাংলা ব্লগিং, সেখানে মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিল তাদের এক ধরনের আস্ফালন ছিল। সেখান থেকে তাদেরকে ঠেকানোর জন্য বা তাদেরকে জবাব দেওয়ার জন্য এবং মানুষের কাছে মুক্তিযুদ্ধটাকে তুলে ধরার জন্য বাংলা ব্লগে অনেকে সক্রিয় ছিল। আমি বিশেষ করে এ টিমের কথা বলবো। এ টিম কাজ করে যাচ্ছিল। আমরা সাথে, সাথে এ টিমের সাথে, সাথে আমরাও মুক্তিযুদ্ধ বিষয়ক কথাবার্তা বলছিলাম, লেখালেখি করছিলাম। এ গণজাগরণ মঞ্চ কিন্তু সেই ধারাবাহিকতায়, আমি যদি ঘাতক দালাল নির্মূল কমিটির থেকে আসি, সেই ধারাবাহিকতায় গণজাগরণ মঞ্চের সৃষ্টি। ২০০৬ থেকে ২০১২ আমরা কিন্তু ব্লগে সেই কাজটা করেছি। এর আগে আমরা বইমেলাতে গণস্বাক্ষর সংগ্রহ করেছি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। তো ২০১২ তে যখন আমরা একেবারে নিশ্চিত হয়েছি যে তখনকার গভর্নমেন্ট যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করবে, তখন ব্লগিং এ আমরা একটু আস্তে, আস্তে হ্রাস পেয়েছে আমাদের অংশগ্রহণ। ২০১৩ তে যখন কাদের মোল্লার রায়টা এলো, তখন আমরা দেখলাম যে আমাদের কাঙ্ক্ষিত বিচার বা কাঙ্ক্ষিত রায় আমরা পাচ্ছি না। কাদের মোল্লার মতন একজন কসাইকে যাবজ্জীবন দেওয়া। সেখান থেকেই কিন্তু গণজাগরণ মঞ্চের তৈরি। আমি যদি আপনাকে সংক্ষেপে ইতিহাসটা বলে থাকি আরকি। গণজাগরণ মঞ্চে আমাকে যেতে হবে কারণ আমার ডিএনএ তে মুক্তিযুদ্ধ, আমার ডিএনএ তে বাংলাদেশ, আমার ডিএনএ তে তো পাকিস্তানি রক্ত নাই। আমার ডিএনএ তে বাংলাদেশ প্রশ্নে, মুক্তিযুদ্ধ প্রশ্নে যদি, কিন্তু, তবে এগুলা নাই। আমাকে যেতে হবে। বাংলাদেশের যখন যেই মুহূর্তে সংকট তৈরি হবে আমাকে যেতে হবে। এটাই আমি, এটাই আমরা। এটাই আমরা যারা বাংলাদেশ পক্ষ, মুক্তিযুদ্ধ পক্ষ, এটাই আমরা ইতি আপা। অনেক ধন্যবাদ লোচন। আমি এই প্রসঙ্গে আমাদের অডিয়েন্সকে বলতে চাই, যখন ৫ই আগস্টে ৩২ নাম্বার পোড়ানো হয়, ৩২ নাম্বারে যখন আগুন জ্বলে, সেই সময় আমি ভয়ংকরভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি এবং আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনি যে ইউনূস সরকার এই কাজ করতে পারে। মানে এই ভদ্রলোক আ আসার আগেই এত সুন্দর করে সবকিছু প্ল্যান মাফিক ওরা এভাবে ধ্বংস করতে পারে। শুরুতে তারা যেভাবে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, বিভিন্ন রকম সুন্দর, সুন্দর কথা বলেছিল, ঠিক তাদের আসল চেহারাটা বের হয় ৩২ নাম্বারে আগুন দেওয়ার মাধ্যমে। এই বীভৎসতা গ্রহণ করার ক্ষমতা আমাদের নাই। আমরা খুবই সাধারণ মানুষ।
কিন্তু 1971 আমাদের ডিএনএতে। আমরা কিভাবে এটা সহ্য করব? 32 নাম্বার তো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের ছিল না। এটা আপামর বাঙালি জাতির। সেখানে আপনারা আগুন দিলেন। এ আগুন নিভবে না। আপনারা যদি 32 নাম্বারে আগুন দিয়ে থাকেন, আমরা তার পোড়া ছাই। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম, যেখানে আমরা থাকব সেখানেই প্রতিবাদ হবে। প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। আর খুব সত্যি কথা, 1971-এর উত্তরসূরিকেই আমি বলব যে গণজাগরণ মঞ্চ, তারা আমাদের অহংকার। আজকে আফসানা কিশোর আছেন আমাদের সাথে। আমি আফসানাকে বলতে চাই, আপনি তো সেখানে যুক্ত ছিলেন। এখন যুদ্ধাপরাধীদের বিচার আপনারা এত সাফল্যের সাথে করেছেন, কিন্তু সেই সাফল্য কি আমরা ধরে রাখতে পেরেছি? আজকের প্রেক্ষাপটে সেই আপনাদের সেই সাফল্য এবং আজকের যে সংকট, এটাকে আপনি কিভাবে দেখেন? আবার যুদ্ধাপরাধীদের বিচার জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট কারণ, তাই না? একটা কারণে আমরা ওই স্পেসিফিক কাজটা করেছি। ওইটা কিন্তু আমাদের ধরেন যে সরকার পতনের আন্দোলন ছিল না বা অন্য কোনো অধিকার আদায়ের আন্দোলন ছিল না। সেটা আমাদের নির্দিষ্ট একটা বিষয়, সেটা ছিল হচ্ছে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। ওই জায়গায় আমরা সফল, ওখানে ব্যর্থতার কোনো দায় আমাদের কাঁধে দেওয়া যাবে না। যে আমরা ওখানে ব্যর্থ হয়েছি বা কিছু। হ্যাঁ, ওখানে আমাদের একটা জিনিস অপ্রাপ্তি ছিল। আমাদের ওই জায়গায় ২ টা দাবি ছিল যুদ্ধাপরাধীদের, যখন আমরা বিচারের দাবি করছি, কাদের মোল্লার ফাঁসি চাইছি এবং আমরা বলছি যে এ রায় পুনর্বিবেচনা করতে হবে। আমাদের আরেকটা দাবি সাথে ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং যেটা আমরা বলে থাকি যে ৭১-এর আমাদের বিরুদ্ধ পক্ষ জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তো আমরা সেই দাবিটা আদায় করে আসতে পারি নাই। আর এখনকার সংকট যেটা বলছেন আপা, যে ৩২ নাম্বার জ্বালিয়ে দেওয়া বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা, মুক্তিযুদ্ধ জাদুঘরগুলা লুট করা, প্রায় ২০০০ ভাস্কর্য তারা ভেঙেছে। তারা তো ৭১ থেকে এই প্রতিশোধের আগুন বুকে নিয়ে আছে। সেটা ইউনূসকে সামনে রেখে হোক বা ইউনূসকে পেছনে রেখে হোক। তারা ৭১ থেকে এই প্রতিশোধের আগুন নিয়ে আছে। তারা যেটা করবে এটাই তাদের দ্বারা একটা স্বাভাবিক ঘটনা। এটা আমরা অনেকেই বুঝেছি। সে কারণেই কিন্তু আমরা জুলাই আগস্টে অনেকেই এই জিনিস, এটা যে একটা ষড়যন্ত্র, এটা যে সরকার পতনের আন্দোলন সত্যিকার অর্থে নয়, এটা দেশকে পতনের একটা আন্দোলন, সেটা আমরা বুঝতে পেরে কিন্তু বারবার বলেছি। অনেকে বুঝে নাই আমাদের কথা, বিশ্বাস করে নাই, ডিলিউশনে ছিল, এখনো অনেকে ডিনায়ালের ভিতরে আছে। ইউনূস সরকার বলি বা এই সমন্বয়কদের সরকার বলি, উপদেষ্টাদের সরকার বলি, তাদের তো মোটেও বাংলাদেশের ভালো করে না। তারা বাংলাদেশকে স্বীকারই করে না। তাদের কাছ থেকে আমরা বাংলাদেশ বান্ধব কোনো সিদ্ধান্ত পাবো, তারা আমাদের মুক্তিযুদ্ধকে ভালোবাসবে বা ৩২ নাম্বারকে ভালোবাসবে, এটার কোনো কারণ নাই। কারণ তাদের এগুলো ভয়ের জায়গা। বাংলাদেশের মানুষ এইসব পয়েন্টকে ধরে, এই যে সূচনা যে গানটা গাইলেন বা মুক্তিযোদ্ধা বাবুল ভাই যে কথাগুলা বললেন, এইসব পয়েন্ট ধরে বাংলাদেশের মানুষ সবসময় সকল রকমের ভেদাভেদ ভুলে একসাথে হয়েছে। তো এই জায়গাগুলো নষ্ট করে দেওয়ার জন্যই তো তারা এসছে। তাদের কাছ থেকে আমরা কেন আশা করছি যে তারা স্বাভাবিক বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের মানুষের উন্নতি এগুলা চাইবে বা করবে? এগুলো তো আমাদের ভাবার কোনো কারণ নাই। তাদের কাছ থেকে এগুলাই এক্সপেক্টেড। আপনি দেখেন ইতিহাপা যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা, সেটার আসামিদেরকে খালাস করে দেওয়া হচ্ছে। আমাদের জন্য তো আর এর থেকে বড় কোনো বার্তার দরকার নাই। আমাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। আমরা মেসেজ পেয়ে গেছি। ২১শে আগস্টের গ্রেনেড হামলা যেখানে বেকসুর খালাস দিয়ে দেয়, সেখানে তো আমাদের আর নতুন করে ব্যাখ্যার যে ২০২৪-এর সংকট কেন বা কি, ২০২৪-এর সংকট এই কারণেই। বিগত সরকার তার বিরুদ্ধে চলা যে কোনো ধরনের ষড়যন্ত্র বুঝতে বা রুখতে অক্ষম হয়েছে, ব্যর্থ হয়েছে, বিদেশি শক্তির ষড়যন্ত্র রুখতে ব্যর্থ হয়েছে। সেই কারণে এই সংকট তৈরি হয়েছে। আর সাংস্কৃতিক দেউলিয়াত্ব যেটা বলছেন, সেটা একটা বিশদ আলোচনার বিষয়। ইতিহাপা, আপনি যদি আমাকে সেই আঙ্গিকে কোনো প্রশ্ন করেন, আমি হয়তো সেই উত্তর দিব যে মানসিক বৈকল্য যেটা জাতিগতভাবে তৈরি হয়েছে। লোচন, আমি আসলে পরবর্তীতে ঠিক
এই প্রশ্নতেই যেতাম যে এই যে আমাদের আমরা সবাই জানি স্বাধীনতায় কতজন মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন, মা-বোন কতজন সম্ভ্রম হারিয়েছেন। আমরা কিন্তু ঘটনাগুলি জানি। কিন্তু আমাদের ভেতরে ওই চেতনাটা কোথায় সমস্যা করছে? কোন জায়গাটায় এসে এই সমন্বয়করূপী রাজাকাররা আমাদের ভাই-বোনদের বিভ্রান্ত করছে? এই যে আপনি বললেন সাংস্কৃতিক দেউলিয়াত্ব, আপনি যদি কাইন্ডলি একটু বলতেন। আবার আমাদের হাতে সময় আছে আরো ১০ মিনিটের মতো। আপনি আপা আমি খুব সংক্ষেপেই বলবো, সাংস্কৃতিক দেউলিয়াত্ব সুন্দর করে বলেন। সাংস্কৃতিক দেউলিয়াত্বটা তো আপা তৈরি হয়েছে কিভাবে আপনি দেখেন, আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট ছিল, তাই না আপা? আমাদের নানা রকম সংগ্রামে, সংকটে আপনি যদি ৯০ এর দিকে তাকান আপা, আপনার মনে আছে কিনা? আমার কিন্তু মনে আছে যে এরশাদের পতন হলো প্রথমবারের মতন, আমি সেই কিশোরী, আমি প্রথমবারের মতন বিটিভিতে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল গানটা শুনলাম প্রথমবারের মতন বিটিভিতে। এর আগে যেভাবে শুনেছি হয়তো বাসায় আমার মা বাবা তাদের কাছ থেকে হয়তো শুনেছি। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থা, যে কত বছর আপা দেখেন আমরা এই ধরনের গান গাইতে পারি নাই। পাকিস্তানি আর্মিকে হানাদার বলতে হতো, রাজাকার শব্দটা আমরা উচ্চারণ করতে পারি না। তো এগুলো তো বছরের পর বছর ধরে সম্মিলিত সাংস্কৃতিক জোট বলেন, উদীচী বলেন, এই ধরনের সংগঠনগুলো কাজ করে করে কিন্তু আমাদেরকে এই জায়গায় এনেছে। আমরা ছোটরা নানা রকমের ইয়ের সাথে জড়িত ছিলাম, খেলাঘর বলেন, কচিকাঁচার মেলা ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে জড়িত ছিলাম। পাড়ায় মহল্লায় সেভাবে গান বাজনা হতো। তো গত কয়েক বছরে, এটা আমি গত কয়েক বছর যদি আমি একদম চিহ্নিত করে বলতে চাই, তাহলে দেখা যাবে যে আপনার ৭-৮ এসব সময় থেকে বা ৮২-৮৪ দিক থেকে সত্যিকার অর্থে যখন মধ্যপ্রাচ্যে শ্রমিক যাওয়া শুরু করলো, তারা আসার সময় একটা জায়নামাজ, একটা তসবিহ আর বইয়ের জন্য একটা বোরকা নিয়ে আসা শুরু করলো। তো মানুষের হাতে টাকা এলো, কিন্তু তাদের যে মানসিক বিকাশ, সেটার জন্য রাষ্ট্রের এবং সমাজের যে কাজগুলা করার দরকার সেগুলা কেউই কিছু করলো না। যেখানে স্কুল বানানোর দরকার, মাদ্রাসা একটা থাকলে আমরা ২টা বানিয়েছি। তো এইসব কারণে মানসিক যে চর্চার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু হয় না। একটা বাচ্চাকে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে ছোটভাবে জানানো যায়, জানানো উচিত। আমরা সেই জায়গায় কি করি? আমরা দলীয় ইতিহাস জানাই। জিয়ার আমল থাকলে জিয়াকে মহান করে, সেই আওয়ামী লীগের আমল থাকলে আওয়ামী লীগকে মহান করে। সত্য ব্যালেন্সিং যেই ইতিহাসটা সেটা জানাতে চেষ্টা করি না। এইসব যে ফাঁক, এইসব শূন্যতার ভিতর দিয়েই কিন্তু এই ভ্রান্তিগুলা প্রবেশ করেছে। এভাবেই সাংস্কৃতিক দেউলিয়াত্ব তৈরি হয়েছে, কারণ চর্চা হয় নাই। এখন মানুষ গান বাজনা করা, একটা নির্দিষ্ট গোষ্ঠী গান বাজনা করে, দেখবেন যে ধর্ম যে একটা শান্তির বিষয় সেটা বলা হয় না, ধর্মকে একটা উস্কানিমূলক কাজে ব্যবহার করা হয়। প্রত্যেকের ধর্ম যে প্রত্যেকের মানসিক শান্তির জায়গা হবে সেই জায়গাটা বলা হয় না। এইসব কারণে সাংস্কৃতিক দেউলিয়াত্ব তৈরি হয়েছে। স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, কেউ এই ধরনের চর্চাকে গুরুত্ব দেয় না। শিক্ষকরা দেয় না, পিতামাতারা দেয় না, খালি বলে যে পড়ো আর টাকা কামাও। তার যে নিজস্ব একটা জগৎ থাকা লাগে, ওই জিনিসের উপর কেউ এমফাসিস দেয় না। সে কারণে সাংস্কৃতিক দেউলিয়াত্ব তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধ তো আপা এই যে আজকে বিজয়ের মাস শুরু, আজকে থেকে ১৫ দিন আমি আর আপনি চর্চা করলাম তা না। এটা প্রতিদিন চর্চার বিষয়। এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে, সামাজিক পর্যায় থেকে, পরিবার থেকে এগুলো জানাতে হবে। আপনি কোথা থেকে জেনেছেন মুক্তিযুদ্ধের বিষয়? আমি কোথা থেকে জেনেছি? আমাদের পরিবার থেকে। আমরা যারা এখন পিতামাতা হয়েছি তাদের এই ধরনের কোনো ইয়ে নাই। আমরা এই ধরনের কাজগুলো করছি না। আমরা যারা পিতামাতা হয়েছি তারাই সবচেয়ে বিভ্রান্তিতে বসবাস করছি। আমরা জামাত ইসলামকে সমর্থন করা মানে ইসলাম সমর্থন করা ভাবি। আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে ভাবি হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগ সমান সমান মুক্তিযুদ্ধ। আমরা এভাবে ভাবি, আমরা সরলীকরণ করি। এই কারণে আমাদের দেউলিয়াত্ব, আমাদের শূন্যতার জায়গাগুলো আবার তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ লোচন। মানে আপনি খুবই পরিষ্কার করে বলেছেন আসলে আমাদের শূন্যতাটা কোথায় শুরু হয়েছে। ছোট্ট করে যদি একটু জানতে চাই যে
আক্তার ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। এরপরে আমরা মানে আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আর লোচন আপনি আবার আসবেন। এটা মাত্র একদিন। আমি আরো আপনাকে চাই। কারণ আপনার কাছে আরো অনেক প্রশ্ন আছে। আজকে আপনি মাত্র আসলেন শুরুতে। আমি আপনাকে আবারও চাই। আপনি আপনি আসবো আপনি বলেন যে আসবেন। আসবো আপা, আসবো। এগুলো আমাদের কাজ, এগুলো আমাদের কাজ, এগুলো আমাদের বলে যেতে হবে আমৃত্যু আপা। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমি আকবর ভাইয়ের কাছে ফিরে আসছি। আকবর ভাই, এই যে আক্তার লোচন ভাই, আক্তার সরি ভাই, আক্তার ভাই, আক্তার ভাই। বাবলু ভাই, আমার প্রিয় বাবলু ভাই। বাবলু ভাইয়ের উপরে কিছু নাই। বাবলু ভাই ফিরে এসছে খালাম্মার কাছে। তো আমার বাবলু ভাইকে আমি প্রশ্ন করব যে বাবলু ভাই, এই যে লোচন যেরকম বলল যে আমাদের দেউলিয়াতে তৈরি হয়েছে, আমাদের একটা শূন্যতার ভেতর থেকে জয় বাংলা বলেন, স্বাধীনতার ইতিহাস বলেন, ওই জায়গাটা চেঞ্জ হয়েছে। এখন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে আমরা কোথা থেকে শুরু করব? আজকে ডিসেম্বরের ১ তারিখ। আমাদের বিজয়ের মাস। আমি বিশ্বাস করি ২০২৪-এ যা ঘটে গেল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আজকে প্রথম দিন। আজকে আমরা প্রথম দাবায় রাখতে পারবা না, আমাদেরকে আর কেউ পারবে না। এই এই যে জায়গাটা, আপনি এখন যদি একটু বলেন যে আমরা আসলে শুরুটা কোথায় করব এবং কোথায় স্ট্রিক্ট থাকবো, যে এই পয়েন্টের মধ্যে আমরা থাকবো, আমরা নড়বো না। যদি একটু বলতেন তাহলে খুব খুশি হতাম। থ্যাংক ইউ। পাচ্ছি না, কারণ আমার বাইফোকাল থাকার পরেও আমি খুব লড়ি, আমার ভীষণটা এখন, আর কথাও খুব ভালো শোনা যাচ্ছিল না। তো গণজাগরণ মঞ্চ থেকে উনি লোচন না, ওনার নাম? জি ভাইয়া, আচ্ছা, লোচন। অনেকগুলো কথা বলেছেন উনি, অনেক 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 প্রশ্ন ওখানেও আছে বলা যায়। তো গণজাগরণ মঞ্চ সম্পর্কে একটু বলে নিই আমি। সেটা হলো যে গণজাগরণ মঞ্চের একটা সমাপ্তি পর্ব, একটা একটা সমাপ্তি পর্ব। এই পর্বটা শুরু হয় অনেক আগে থেকে। যে কথাটা ও বললো সেটা হলো যে আমাদের যখন কথা বলতে দেওয়া হতো না মুক্তিযুদ্ধের সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, জয় বাংলা বা আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলন নিয়ে কথা বলা যেত না, তখন কিন্তু আন্ডারগ্রাউন্ডে অনেক লোক কাজ করেছিল। নাটকে, নাটকের সংলাপ, হ্যাঁ, টিয়া পাখি মুখ দিয়ে তুই রাজাকার বলা, বা এরকম লেখা, প্রবন্ধ, রিসার্চ ওয়ার্ক, সিনেমা, উপন্যাস, এভাবে অনেক লোক কাজ করে করে, এবং এরা গোপন মিটিং করে করে বাচ্চাদের সাথে বা একটা ইয়থ জেনারেশনের সাথে বসে বসে কাজ করার পরে, অনেক দিন করার পরে, এরকম না যে কেউ একজন বলল যে শাহবাগে চলে আসো আর এরকম একটা গণজাগরণ হয়ে গেল। এটা প্রস্তুতি ছিল, প্রস্তুতিটা দীর্ঘদিনের, যতদিন আমরা কথা বলতে পারিনি, কথা বলতে চাওয়ার যে একটা প্রস্তুতি, কি বলবো সেটার একটা প্রস্তুতি, এটা আমাদের বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল যারা ছিলেন, যারা সচেতন মানুষ ছিলেন, যারা সাদা মনের মানুষ ছিলেন, তারা আমাদেরকে এগুলো বুঝাচ্ছিলেন। যার জন্য ওই কি বংশীবাদকের বাঁশির মতন যখন ফুটে আসলো তখন সবাই চলে আসলো। তো ওই প্রস্তুতি, গ্রাউন্ড ওয়ার্কটা যদি না থাকতো, হঠাৎ করে জাগরণ মঞ্চ যদি তৈরি করা হতো এবং সবাইকে ডাক দেওয়া হতো না কাজ। কাজে ওই যে গ্রাউন্ড ওয়ার্কটা কখন তৈরি হয়? যখন কোনো শূন্যতা থাকে। এখন যদি আবার সেই শূন্যতার মধ্যে আছি, সেই শূন্যতার মধ্যে এখন বসবাস করি, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে ওই প্রস্তুতিটা আবার তৈরি করতে হবে। ইন্টেলেকচুয়াল যে অ্যাওয়ারনেস, হ্যাঁ, সেই জিনিসটাকে আবার তৈরি করতে হবে যদি প্রয়োজন পড়ে। যদি মনে করেন যে প্রয়োজন নাই, এটা সাময়িক ব্যাপার, সেটা অন্য জিনিস। যদি মনে করেন যে, কারণ ৭১-এ যেটা ছিল সেটা হলো একটা রেনেসা। রেনেসা হলো কি, সমগ্র জাতি তার নিজ নিজ জায়গা থেকে, বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে তোমাদের যার যা কিছু আছে, যে শিল্পী সে তার শিল্প সত্তা নিয়ে, যে লেখক তার লেখনী শক্তি দিয়ে, হ্যাঁ, যে কণ্ঠশিল্পী সে তার গান দিয়ে, এভাবে যে যুবক সে অস্ত্র হাতে নিয়ে, এভাবে তারা যার যা কিছু ছিল তাই নিয়ে প্রস্তুত হচ্ছিল। এবং সর্বক্ষেত্রে তখন কালজয়ী গান তৈরি হয়েছিল, তখন কালজয়ী উপন্যাস তৈরি হয়েছিল, তখন কালজয়ী গল্প তৈরি হয়েছিল, নাটক তৈরি হয়েছিল। যদি এখন আমাদের কোনো একটা সময়কে, পার্টিকুলার একটা সময়কে আমি নাম না ধরে বলি যে কিছু হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, আন্দোলন হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু এখানে
সৃষ্টিশীল কোনো কাজ নাই এখানে, সাহিত্য শিল্প অঙ্গনে কোনো মানে প্রতিদান নাই, এখানে কোনো কিছু সৃষ্টি হচ্ছে না, তাহলে সেটা টিকবে না। তো কাজেই আমি দেখি না আপাতত যে ৭১-এ বা ৬৯ থেকে শুরু করে বা ৫২ থেকে শুরু করে যেভাবে আমাদের শিল্প সাহিত্য অঙ্গনে নাড়াচাড়া লেগেছিল, এখন বর্তমানে সেটা আছে বলে আমার মনে হয় না। হয়তো ভবিষ্যতে আসবে অথবা কোনো প্রয়োজন পড়ে না। আপনার কথা প্রশ্নটা যদি আমি বুঝে থাকি, তাহলে যদি শূন্যতা অনুভব করেন, শূন্যতা ইজ দ্য বেস্ট অপরচুনিটি কোনো কিছুকে তৈরি করার। তৈরি জিনিসটাকে থেকে কিছু আরেকটা দিতে হলে সেটাকে ভাঙতে হয়। যদি শূন্যতা অনুভব করেন তাহলে মনে করবেন দিস ইজ দ্য রাইট সময়, এখন এটাই সঠিক সময়, এখান থেকেই সৃষ্টিশীল কিছু করেন, এখান থেকেই এমন কিছু করেন যা আমাদের অতীতকে আরো গর্ব এনে দিবে, আমাদেরকে আরো সামনের দিকে যাবার জন্য শক্তি সঞ্চয় করার জন্য শক্তি দিবে। সৃষ্টি করতে হবে, এই সময় সৃষ্টি করতে হবে, উদাহরণ রাখতে হবে। এই সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো অতীতে যারা সফল হয়েছেন তাদের দিকে তাকাতে হবে। তাহলে দেখবেন যে যে এই যে শূন্যতা, এই শূন্যতা একসময় ভরে যাবে। ভরা জিনিসকে আপনি ভরতে পারবেন না, শূন্য থাকলেই সেটার একটা অপরচুনিটি, ওখানে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে লোচন বলেছে, কথা দিয়েছে সে আবার আসবে। লোচনকে অনেক ধন্যবাদ। আবার শুনতে চাইবো। হ্যাঁ, আমরা শুনতে চাই। আমরা আক্তার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের শেষে আমরা গান শুনতে, শুনতে বাড়ি ফিরে যাব। কিন্তু তার আগে আমি বিদায় নিচ্ছি। আমি আবারও বলছি, আমরা অগ্নিশিখা ১৯৭১, স্বাধীনতার অতন্দ্র প্রহরী। আমি শেখ নাহার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রো ৭১-কে এবং সাথে যারা আছেন সবাইকে। সবাই ভালো থাকুন এবং তার পূর্বে আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যারা আছেন বেঁচে এবং যারা শহীদ হয়েছেন আমাদের ৩০ লক্ষ মা, ভাই, বোন এবং যারা ধর্ষিতা হয়েছিলেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। আমরা এখন সূচনার গানে চলে যাব। সূচনা গান শুনতে, শুনতে আমরা বাড়ি যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ। আমার কি শোনা যাচ্ছে? তো আমাকে ডাকার জন্য আসলে ধন্যবাদ। আমাদের মনে হয় না ব্যক্তিগত পরিচয় ছিল। তো আমিও আসলে আক্তার ভাইয়ের সাথে খুব বেশি আমার দেখা হয়নি, খুবই সামান্য, যাও একবার দু একবার দেখা হয়েছে, কথা হয়েছে। তো আজকে ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। লোচনা পারও এই প্রথম আমি আসলে শুনেছি ওনার কথা। তো আমি নিয়মিত দেখব প্রোগ্রামটা। আমরা তো আসলে অনেক পরের প্রজন্ম, কিন্তু ওই যে যেটা বলে যে পারিবারিক বা সামাজিক, হ্যাঁ আমরাও আসলে কিছু পরিবর্তন, তো যেটা লোচনাটা মেনশন করলেন। কাইন্ডলি শুরু করবেন, আমরা আবারও কথা বলবো, আপনি আবারও আসবেন, আমাদের আর ১ মিনিট আছে। হ্যাঁ, ওকে ওকে। তো যে গানটা গাইছি, গানের কথা লিখেছেন নাসিমা খান, সুর সেলিম আশরাফ, মূল শিল্পী সৈয়দ আব্দুল হাদি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ
যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, হৃদয় দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। অনেক ধন্যবাদ সবাইকে। সূচনা, মানে কোনো ভাষা নাই, সবাই আমরা স্তব্ধ। এত আমি সুন্দর- আসলে গানের কথাও ভুলে যাচ্ছিলাম আজকে। আমরা সবাই খুবই ইমোশনাল। আর আমি আজকে খুবই কৃতজ্ঞ আপনারা সবাই আসার জন্য, এই অনুষ্ঠান করার জন্য, প্রো ৭১ আমাকে এতভাবে সাহায্য করার জন্য। লোচনের কথা আমি কি বলবো, লোচনকে তো আবার আসতেই হবে। আর আক্তার ভাই, আপনি তো আমার বাবলু ভাই। বাবলু ভাইয়ের মানে আমার কোনো ভাষা নাই। বাবলু ভাই কখনো আসতে চায় না, তাকে জোর করে নিয়ে আসছি। তারপর বাবলু ভাইকে আমি মানে বললাম যে, বাবলু ভাই আপনি যদি না আসেন, খালাম্মার কথাটা আমি কিভাবে দেশের মানুষকে জানাবো যে আমার বাবলু যদি না ফিরে। তো আমি আজকে সবার কাছে একটাই অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন এই অনুষ্ঠানটা আপনারা সবাই দেখেন, শেয়ার করেন, আপনারা জানান যে আমরা আসলে কোথায় আছি। আর আমরা আবার আসব, লোচন আছে, লোচন আসবে, এবং এ টিমের সবাইকে ধন্যবাদ। প্রো ৭১-এর কাজীকে ধন্যবাদ, কাজী মামুন, শাহবাগের আন্দোলনের গণজাগরণ মঞ্চের প্রত্যেককে ধন্যবাদ। তারা সবাই আসবে এটাই আমি আশা করি।
বাবলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠান শেষের দিকে। সূচনা তুমি আবার আসবে। সরি তোমাকে তখন ডিস্টার্ব করেছিলাম কারণ না আমি না মিস করতে চাইনি। ভয় পাচ্ছিলাম সময়টা শেষ হয়ে যাবে। আর এটা ঠিক আজকে আছে প্রায় ১ বছর ১ বছর না ২ বছর পরে আমি অনলাইনে এসেছি গতকাল রাতে। তো আপনাদের সবার সহযোগিতা ছাড়া এটা হতো না। সবাইকে ধন্যবাদ। আক্তার ভাই আপনি জয় বাংলা বলেন। আপনার জয় বাংলা দিয়ে আমরা শেষ করব। লোচন জয় আমরা বাংলা। সবাই জয় বাংলা বলি। জয় বাংলা। জয় জয় বাংলা। বাংলা, জয় বাংলা। সূচনা তুমি বলো। জয় বাংলা সরি আমার আহ, জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকেন। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। কাল আসছি এই সময়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপু ধন্যবাদ। ধন্যবাদ।